আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। হোসে পেপে মুজিকা ছিলেন উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট, যিনি সারা বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট নামে পরিচিত। মুজিকা 2010 থেকে 2015 সাল পর্যন্ত উরুগুয়ের প্রেসিডেন্ট ছিলেন। হোসে মুজিকার জীবন ও কাজ বিশ্বজুড়ে অনেককে অনুপ্রাণিত করেছে। তার সরল জীবনযাপন, নৈতিকতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি তাকে একটি অনন্য রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করেছে। উরুগুয়ের বর্তমান প্রেসিডেন্ট ইয়ামান্দু অরসি, যিনি সাবেক এই নেতার শিষ্য ছিলেন, তার মৃত্যুর খবর ঘোষণা করেন। 2024 সালের এপ্রিল মাসে মুজিকা জানিয়েছিলেন তার খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়েছে এবং অটো ইমিউন রোগে ভুগছেন বলে কেমোথেরাপি বা অস্ত্রোপচারের মতো চিকিৎসা জটিল হবে। হোসে পেপে মুজিকা ছিলেন উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট, যিনি সারা বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট নামে পরিচিত। এই প্রেসিডেন্টকে নিয়ে আরও তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। 1935 সালের 20 মে মন্টেভিডিওতে জন্ম নেয়া মুজিকা তার জীবনের শুরুর দিকে কৃষক পরিবারে বড় হন। তার বাবা ছিলেন বাস্ক অভিবাসী, যিনি কৃষিকাজ করতেন। তরুণ বয়সেই তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এবং 1960-এর দশকে টুপামারো নামে এক গেরিলা সংগঠনে যোগ দেন। মার্ক্সবাদী আদর্শে উদ্বুদ্ধ এই সংগঠনটি ধনীদের সম্পদ লুট করে গরিবদের মাঝে বিলিয়ে দিত। এই কারণে মুজিকা 4 বার গুলিবিদ্ধ হন এবং 14 বছরের মতো কারাভোগ করেন, যার মধ্যে 2 বছর সম্পূর্ণ নিঃসঙ্গ অবস্থায় কাটে। 1985 সালে উরুগুয়েতে গণতন্ত্র ফিরলে তিনি মুক্তি পান এবং পরে সক্রিয় রাজনীতিতে ফিরে আসেন। তিনি একসময় একজন সম্ভাবনাময় ছাত্র ছিলেন বলে জানা যায়, তবে ভালো ছাত্র হওয়ার পরও তিনি হাই স্কুল থেকে পড়াশোনা ছেড়ে দেন। এরপর ফুল বিক্রি করেন, একটি বেকারিতে কাজ করেন এবং ছোটখাটো অপরাধীদের সঙ্গে মিশতে শুরু করেন, যা তাকে ধীরে ধীরে চরমপন্থী রাজনীতির দিকে টেনে নিয়ে যায়। 1960-এর দশকের গোড়ার দিকে তিনি এনরিক অ্যারো নামের একটি জনপ্রিয় বামপন্থী রাজনীতিবিদ ও শ্রমমন্ত্রীর সংগঠক হিসেবে কাজ করতে নিয়োগ পান। অ্যারোর অধীনে কাজ করার সময় তিনি সোভিয়েত ইউনিয়ন ও চীন সফর করেন, কিন্তু পূর্ব ব্লকের সমাজতন্ত্রের স্থবিরতা ও কর্তৃত্ববাদ তাকে কঠোর রাজনৈতিক মতাদর্শে সন্দিহান করে তোলে। অন্যদিকে কিউবায় ফিদেল কাস্ট্রোর বিপ্লব তাকে মোহিত করে এবং এরপর তিনি তুপামারোস ন্যাশনাল লিবারেশন মুভমেন্টে যোগ দিয়ে উরুগুয়েতে একই রকম একটি বিপ্লব ঘটানোর সিদ্ধান্ত নেন। ততদিনে উরুগুয়ের অর্থনীতি চরম সংকটে পড়ে গিয়েছিল এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোর কর্তৃত্বের বিরুদ্ধে মানুষের হতাশা তীব্র হয়ে উঠেছিল। শুরুতে মুজিকা ও তার তুপামারো সঙ্গীরা কিছু অদ্ভুত কাণ্ড কারখানার মাধ্যমে জনসমর্থন অর্জন করেন। এরকম উদ্ভট কর্মকাণ্ডের মধ্যে রয়েছে মুদি দোকান, খেলনার দোকান ও ক্যাসিনো লুট করে দরিদ্রদের মধ্যে বিতরণ করা। কিন্তু বিদ্রোহীরা যখন বোমা হামলা চালাতে শুরু করল, রাজনীতিক ও কূটনীতিকদের অপহরণ করল এবং সরকারি বাহিনীর সদস্যদের হত্যা করল, তখন সেই জনসমর্থন দ্রুত হারিয়ে যায়। মুজিকা জোর দিয়েছিলেন যে তিনি সহিংসতা ন্যূনতম রাখার চেষ্টা করতেন, কিন্তু 1970 সালে মন্টেভিডিওর একটি বারে পুলিশ তাকে শনাক্ত করলে তিনি একটি পিস্তল বের করেন এবং বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে 6টি বুলেটের আঘাত পান। সুস্থ হয়ে ওঠার পর তাকে কারাগারে পাঠানো হয়। সেখানেই তুপামারোসদের সশস্ত্র দল হিসেবে শেষ বড় অভিযানের অংশ হিসেবে মুজিকা ও আরও 105 জন বিদ্রোহী একটি সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। এই পালানোর ঘটনার পর সেনাবাহিনী ব্যাপক প্রতিশোধমূলক অভিযান চালায়। অধিকাংশ পালিয়ে যাওয়া বিদ্রোহীদের পুনরায় গ্রেপ্তার করা হয়, অনেক টুপামারো নেতাকে হত্যা করা হয় এবং 1973 সালে উরুগুয়ের গণতন্ত্র এক সামরিক বেসামরিক অভ্যুত্থানে বিলুপ্ত হয়, যা পরবর্তীতে 12 বছর ধরে নির্মম কর্তৃত্ববাদী শাসনের সূচনা করে।
একটি শান্তি কমিশনের অনুসন্ধান অনুযায়ী এই সময়কালে স্বৈরশাসকগণ ১৭৫ জন বামপন্থী রাজনৈতিক কর্মীকে হত্যা করে এবং হাজার হাজার মানুষকে দেশ ত্যাগ করতে বাধ্য করে। আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হলে মুজিকার উপর প্রচণ্ড শারীরিক নির্যাতন ও বৈদ্যুতিক শক প্রদান করা হয়, যা তাকে মূত্র নিয়ন্ত্রণহীন এবং প্রায় দাঁতহীন করে তোলে। তিনি মোট ১ দশকেরও বেশি সময় নির্জন কক্ষে বন্দী ছিলেন, যার মধ্যে প্রায় ২ বছর একটি মাটির গর্তে কাটে, যেখানে তার সঙ্গী ছিল মূলত ইঁদুর ও ব্যাঙ। কোনো মানুষের সাথে মতবিনিময় করার সুযোগ তিনি পাননি। মুক্তি পেয়ে রাজনীতিতে প্রত্যাবর্তন করার পর মুজিকা উরুগুয়ের বামপন্থী জোট ব্রড ফ্রন্টের সদস্য হিসেবে কংগ্রেস সদস্য, কৃষিমন্ত্রী এবং ২০১০ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্বাচনে জয়লাভের পর তিনি ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে বলেন, আমাকে পুঁজিবাদকে কাজে লাগাতে হবে, বিশেষ করে আমাদের যেসব গুরুতর সমস্যা রয়েছে সেগুলো সমাধানের জন্য। একে খুব হঠাৎ করে অতিক্রম করার চেষ্টা করলে আপনি যাদের জন্য লড়ছেন তাদেরই দুর্ভোগে ফেলে দেবেন। ফলে আপনি বেশি রুটির বদলে বরং কম রুটি পাবেন। প্রেসিডেন্ট হিসেবে তার শাসনামলে তিনি গাঁজা বৈধকরণ, সমলিঙ্গ বিবাহ অনুমোদন, গর্ভপাত বৈধতা এবং সিরিয়া থেকে শরণার্থী গ্রহণের মতো সাহসী পদক্ষেপ গ্রহণ করেন। তবে তার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল তার জীবনযাপন। তিনি ৪২ জন চাকর সহ প্রেসিডেন্সিয়াল প্রাসাদে না থেকে একটি জরাজীর্ণ খামারে থাকতেন এবং একটি পুরনো ভক্সওয়াগন বিটল গাড়ি চালাতেন। বিবিসি এই মানুষটির সম্পর্কে একবার এই মর্মে মন্তব্য করেছিল যে, আপনার রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, হোসে পেপে মুজিকার দ্বারা প্রভাবিত বা মোহিত না হয়ে থাকা অসম্ভব। তিনি নিজের মাসিক বেতনের ৯০% দান করতেন দরিদ্র মানুষদের সহায়তার জন্য। তার জীবনযাপনে ছিল না কোনো দেহরক্ষী, বিলাসিতা, আলাদা গাড়ির বহর বা দম্ভ। তার মতে রাজনীতি মানে সেবা, আত্মত্যাগ, ধন সম্পদের সঞ্চয় নয়। তার বিখ্যাত উক্তি ছিল, আমি দরিদ্র নই, দরিদ্র হচ্ছে সে যার অনেক কিছু দরকার। তিনি সবসময় বলতেন, আমরা আধুনিক দাস, আমরা এমন কাজ করি যা আমরা পছন্দ করি না, কিন্তু অর্থ উপার্জনের জন্য তারপরও কাজটা করে যাই। সেই অর্থ দিয়ে এমন সব জিনিস কিনি যেগুলো আমাদের দরকার নেই। তার এই দর্শন বস্তুবাদী উন্নয়ন ও উপভোক্তা সংস্কৃতির বিরুদ্ধে বিদ্রোহী অবস্থান তৈরি করে। তিনি বাম ঘরানার রাজনীতিবিদ হলেও ভেনিজুয়েলার সমাজতন্ত্রপন্থী প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের শাসন প্রক্রিয়ার সাথে তার বেশ পার্থক্য ছিল। হুগো চ্যাভেজ ১৪ বছর ভেনিজুয়েলায় কর্তৃত্ববাদী সমাজতন্ত্রী হিসেবে শাসন করেছিলেন, কিন্তু মুজিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন এবং প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদ বাড়াতে সংবিধান নিয়ে কোনো কারসাজি করেননি। তিনি আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি ও প্যারাগুয়ের প্রেসিডেন্টদের পতন ডেকে আনা দুর্নীতি বা অনিয়ম থেকেও নিজেকে দূরে রাখেন। মুজিকার শাসনামলে উরুগুয়ের দারিদ্র্যের হার ২০ থেকে ১১% নেমে আসে। মজুরি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সুরক্ষা বর্ধনের মাধ্যমে মধ্যবিত্ত শ্রেণী শক্তিশালী হয়। ২০১৪ সালে সিরিয়া থেকে পালিয়ে আসা শরণার্থীদের পরিবারদের আশ্রয় দেন, যা উন্নয়নশীল একটি দেশের পক্ষেও সাহসিকতার নিদর্শন। জাতিসংঘে দেয়া ভাষণে তিনি বর্ণনা করেন কিভাবে মানব সভ্যতা ভোগবাদিতার মাধ্যমে পৃথিবী ধ্বংস করছে। তিনি বলেন, আমাদের উন্নয়নের মডেল প্রশ্নবিদ্ধ। এটা মানুষের জন্য নয়, বরং বাজারের জন্য। মুজিকার চোখে রাজনীতি ছিল ব্যক্তিগত অর্জনের পথ নয়, বরং সমাজ পরিবর্তনের হাতিয়ার। তিনি বারবার বলেছেন, রাজনীতিতে থাকা উচিত তারাই যারা নিঃস্বার্থভাবে জনগণের পাশে দাঁড়াতে প্রস্তুত। মুজিকার জীবনাচরণ ও নীতিবোধ তাকে বিশ্বজুড়ে এক নৈতিক নেতা বা মোরাল লিডার হিসেবে পরিচিতি দেয়। ডান বাম উভয় পক্ষেই তার জনপ্রিয়তা ছিল, কারণ তিনি আদর্শবাদ ও বাস্তবতাকে সমন্বয় করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। বহুবার জাতিসংঘ, আন্তর্জাতিক মিডিয়া এবং নোবেল শান্তি পুরস্কার মনোনয়নের জন্য তার নাম আলোচনায় আসে।
তবে তার কিছু নীতিকে উদারপন্থীরা অতিরিক্ত বিপ্লবী এবং রক্ষণশীলরা মূল্যবোধ বিরোধী মনে করতেন। কিছু সমালোচক বলতেন গাঁজা বৈধকরণ সমাজে আসক্তি বাড়াতে পারে, তবে তথ্য অনুযায়ী এটি বরং অপরাধ কমিয়েছে। তার স্ত্রী লুসিয়া টোপোলানস্কিও একজন রাজনীতিবিদ এবং পরে উরুগুয়ের ভাইস প্রেসিডেন্ট হন। দুজনই একসাথে খামারে বসবাস করতেন। সেখানে তারা ফুল চাষ করতেন এবং বাজারে তা বিক্রি করতেন। পেপে মুজিকা রাজনীতির প্রচলিত ধারা পাল্টে দিয়েছিলেন। তিনি দেখিয়েছেন একজন রাষ্ট্রনেতাও নৈতিক, সরল এবং মানবিক হতে পারেন। তাকে নিয়ে অনেক তথ্যচিত্র, বই ও গবেষণা কাজ হয়েছে। তার জীবন কেবল উরুগুয়ে নয়, সারা বিশ্বের তরুণ রাজনীতিবিদ ও সমাজকর্মীদের জন্য অনুপ্রেরণা। পেপে মুজিকা শুধু একজন প্রেসিডেন্ট ছিলেন না, তিনি ছিলেন এক জীবন্ত দর্শন। তার অর্জনগুলো প্রমাণ করে একজন নেতা চাইলে কতটা নীতিনিষ্ঠ, মানবিক এবং জনমুখী হতে পারেন। যেখানে তার ক্ষমতা ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, সেখানে মুজিকা প্রমাণ করেছেন সরলতা ও সততার সঙ্গে নেতৃত্ব দেয়া সম্ভব। তিনি ছিলেন এক ফিলসফার প্রেসিডেন্ট, যিনি শুধু কথায় নয়, জীবনের প্রতিটি কর্মের মধ্য দিয়ে জনতার পাশে থেকেছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।